আমার আইব্রো নেই, চুল নেই, আমাকে কি চিনতে আপনাদের এতটাই সমস্যা হয়? কেশের জন্যই তোমার নারী, তা কিন্তু না। নারী তার কর্ম দিয়ে। আমার প্রথম শুরু হয়েছিল যেটাকে আমরা বিষফোঁড়া বলে থাকি। তখন আমার বয়স 5। এটাকে অ্যালোপেশিয়া বলে। যাই করব আমি জীবনে একজন ভালো প্রতিষ্ঠিত ডান্সার হব। তো সেই স্বপ্নটা আমার চুরমার হয়ে গিয়েছিল। যখন আমি স্কুল কলেজ পেরিয়েছি, সেখানে তো হাসির পাত্রী আমি হয়েইছি। সমাজ আমাদেরকে খুব ভালোভাবে বাঁচতে দেয় না। আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই মানুষ হওয়ার যোগ্যতাটা রাখা দরকার। আমি চাই যে আমার মতন যারা আছে তারা এইভাবে বাঁচুক, বাঁচার শক্তিটা পাক। কেশেই নারীর বেশ, সমাজের বেঁধে দেওয়া এই সৌন্দর্যের সংজ্ঞা ভেঙে খান খান করে দিয়েছেন তিনি। প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে কলকাতায় গড়ে তুলেছেন নিজের পরিচয়। আজ তিনি একজন সফল মেকআপ আর্টিস্ট, উইগ সেলার এবং সম্প্রতি একটি পেট শপও খুলেছেন। হার না মানা প্রতিটি নারীর কাছেই তার জীবন সংগ্রামের গল্প অনুপ্রেরণার। ইনস্ক্রিপ্ট অন্য দুর্গা সিরিজে আজকে আমাদের সঙ্গে রয়েছেন শতরূপা সরকার। তার মুখ থেকেই শুনবো তার অন্য দুর্গা হয়ে ওঠার গল্প। অনেক স্বাগত দিদি আপনাকে ইনস্ক্রিপ্টের পর্দায়। শৈশবের দিনগুলোর কথা যদি বলতেন, যখন আপনি বুঝতে পারলেন যে আর বাকি 5 জনের থেকে আপনি আলাদা, কিভাবে নিজেকে বোঝালেন? এবং ভারতীয় সমাজে নারীর সৌন্দর্যের যে সংজ্ঞার মাপকাঠি, সেটাও একটা তো দীর্ঘ লড়াই আপনাকে লড়তে হয়েছে। সেই পরিস্থিতি কিভাবে জয় করলেন? প্রথমেই যখন আমার চুলের এই সমস্যাটা ধরা পড়লো, এটাকে অ্যালোপেশিয়া বলে। অ্যালোপেশিয়া কি হয়, গোল গোল চাকা চাকা করে ছোট ছোট অনেক সময় ফোড়ার মতন হয়। তো তারপর সেখান থেকে চুল ঝরে যায়। আবার কারো কারো ক্ষেত্রে নর্মালি হয়তো সে রাতে ঘুমিয়েছে, সকালবেলা উঠে দেখছে গোল গোল চাকা চাকা হয়ে উঠে গেছে। তো আমার প্রথম শুরু হয়েছিল যেটাকে আমরা বিষফোঁড়া বলে থাকি, বা ওই গরম গরম গোটা যেটা বলে থাকি। তো সেরকম কিছু হয়েছিল। তারপরে থেকে যখন ট্রিটমেন্ট শুরু হলো, তারপর ডাক্তারের কাছে গিয়ে জানতে পারলাম এটা হলো অ্যালোপেশিয়া। কত বছর বয়সে? তখন আমার বয়স 5। এখন আমার 30 বছর বয়স, তখন ছিল 5 বছর। এই যে জার্নিটা। তো তারপর সেই সময় যখন জানতে পারলাম যে এটা অ্যালোপেশিয়া, তো সেই অনুযায়ী আমার ট্রিটমেন্ট চলছিল। তো ট্রিটমেন্ট হতে হতে অনেক ভুল ট্রিটমেন্টও হয়েছে, এবং যেটাতে আমার যখন 13 বছর বয়স, সেই সময় কিন্তু আমার কিছুটা চুল চলে এসেছিলো। পুরো মাথা ভর্তি চুল, পুরো এত মোটা মোটা ভুরু। তো এরকম ছিল। তারপর 6 মাস মতন খুব বেশি হলে ওই চুলটা ছিল, আর এত গায়ে লোম হয়েছিল, সে বাচ্চা একদম সদ্যজাত হলে পারে যেরকম তাদের গায়ের লোম সফট হয়, ঠিক ওরকম। তো তারপর 6 মাসের মধ্যে আবার ঝরে যায় সব। তো কন্টিনিউ আমার ডাক্তার চলতেই থাকে, ট্রিটমেন্টের মধ্যেই আমি থাকি, কিন্তু সেটা আর ফিরে আসে না। তো এইভাবে চলতে চলতে যখন আমি ভাবলাম যে না, চলো ভেলোরে গিয়ে একবার ডাক্তার দেখাবো। তো ওখানে দেখানোর পর 1 সপ্তাহের মধ্যে আমি প্রায় 10 কিলো মতন আমার ওয়েট গেইন হয়ে গিয়েছিল। তো কেন হয়েছে? হ্যাঁ, শুধুমাত্র স্টেরয়েডের জন্য। আর ওখানে ডাক্তারবাবু বলে দিয়েছিলেন আপ তো উইগই পেহেন সাকতে হো। তো আমি যদি চুল পরবো তাহলে আমি ট্রিটমেন্ট করার তো আমার কোনো দরকার নেই। কারণ আমি যখন ওখানে ছিলাম সেই সময় এত পরিমাণে মোটা হয়ে গিয়েছিলাম, আর আমার কিন্তু সেই সময় প্রফেশন ছিল ডান্স। তো আমি ডান্স করতে প্রচণ্ড 2.5 বছর বয়স থেকে আমি নাচ শিখি। তো তারপর ওখানে যখন আমি মোটা হয়ে গেলাম, তো জীবনের সমস্ত কিছু আমার যেহেতু ডান্স ছিল, যে যাই করব আমি জীবনে একজন ভালো প্রতিষ্ঠিত ডান্সার হব। তো সেই স্বপ্নটা আমার চুরমার হয়ে গিয়েছিল। কিন্তু একটা জিনিস থেকে গিয়েছিল, সেটা হলো গিয়ে আমার শরীরে বিভিন্ন রকমের রোগ প্রবেশ করে। আর আজকে তোমরা দেখতে পাচ্ছ এই যে ইনহেলার ছাড়া এখন এই যে আমি তোমাদের সাথে কথা বলছি, সেই কথা বলতে গিয়েও আমার এতটাই শ্বাসকষ্ট হচ্ছিল, যার জন্য আমাকে একটু আগেই পাম্প নিতে হয়েছে। আমার শরীরে এত পরিমাণে স্টেরয়েড দেওয়া হয়েছে, যার জন্য আমার শরীরে এখন থাইরয়েড থেকে শুরু করে PCOS, তারপর বিভিন্ন ধরনের আরও অনেক ধরনের সমস্যা, সেগুলোর কিন্তু আমি সম্মুখীন হয়েছি। আর যদি বলো যে সমাজের কথা, সমাজ তো সে তো সবসময় বলতেই থাকবে। আমি যদি তাদের কথাই শুনি তাহলে হয়তো জীবনে আমি চলতে পারবো না। তো ছোটোবেলা থেকে যখন আমি স্কুল কলেজ পেরিয়েছি, সেখানে তো হাসির পাত্রী আমি হয়েইছি। এরপর যখন কলেজ লাইফ শেষ করলাম, শেষ করার পরে হঠাৎ একদিন মনে হলো যে
না, এইভাবে বাঁচা যায় না। আমি যেইটা আমি নিজে চাইছি সেটা হয়তো সমাজ আমাকে কোনোদিনও করতে দেবে না। তো নাচের প্রোগ্রাম করতে করতে যখন টাকা জমাচ্ছিলাম তখন ভেবেছিলাম যে বড় হলে আমি একটা মানে এমন ভালো এক জায়গায় যাব যেখানে আমার চুলগুলো বসানো যাবে। তো তখনও জানতাম না যে মানে ওখানে গিয়েও আমাকে নিরাশ হতে হবে। তো যখন প্রায় 3 লাখ টাকা মতন আমি জমাতে পেরেছি, সেই সময় ডাক্তারের কাছে গেলাম। উনি আমাকে বললেন, বাবু তুই তো অনেক কষ্ট করে টাকা রোজগার করেছিস, কিন্তু এই টাকাগুলো নষ্ট করিস না, কারণ তোর শরীরের মধ্যে গ্রোথ নেই। যেই চুলটা আমি বসিয়ে দেবো সেই চুলটা কিন্তু থাকবে না। মানে তখন আমার বয়স 18 কি 19 এরকম। তো যাই হোক, তারপর ওখানেরটা আমি ছেড়েই দিলাম যে আমার আর কোনোদিন চুল হবে না, মানে চুল আমি মাথা ভর্তি চুল আমি দেখতে পারবো না। এবার যেহেতু নাচ করতাম তার জন্য উইগের সাথে তো আমার সম্পর্ক ছিলই। তো উইগ পরতাম, কিছু কিছু জিনিস আমি যখন মানে নিজের উপর মানে সাজতে পছন্দ করতাম তখন তো উইগ পরতাম, ডান্স করতাম, তখন ভালো লাগতো। কিন্তু ওই যে আছে না সমাজ আমাদেরকে খুব ভালোভাবে বাঁচতে দেয় না। যদি কারোর মধ্যে কোনো কমতি থাকে তাকে সেটা নিয়েই মানে তাকে বিচার করা হয়, তার কি গুণ আছে তাকে সেটা দেখে না। তো এইভাবেই আমার মানে জার্নিটা চলতে থাকে। তারপর একটা সময় গিয়ে যখন আমি অনেকটা মোটা হয়ে গেলাম, মানে ওই যে ভেলোর থেকে ফেরার পর, তখন কি করব? আমার কাছে তো কোনো কাজ নেই, আমি যেহেতু বাড়ি ছেড়ে দিয়েছি। তো সেই সময় আমি কি করলাম, বড় বাজার গেলাম। আমাদের কলকাতায় বড় বাজারে গিয়ে সেখান থেকে কিছু ওই গোল্ড প্লেটেড জুয়েলারি কিনলাম। কিনে সেটাকে শ্রীরামপুরে, তখন আমি ভাড়া থাকতাম, শ্রীরামপুরে আমি বেচতে শুরু করলাম পাড়ায় পাড়ায় গিয়ে। তো সেখান থেকে কিছু আমার আর্নিং হচ্ছিল। তারপর আমি সোশ্যাল মিডিয়াতে আমি দেখলাম যে ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ ইন কলকাতা, এই গ্রুপটাতে আমি জয়েন করলাম। জয়েন করার পর দেখলাম যে ওখানে ক্যাটারিংয়ের কিছু কাজ রয়েছে। তো আমি ক্যাটারিংয়ে ঢুকে গেলাম। এক্সপিরিয়েন্সটা খুব আমাদের মানে দরকার, কিন্তু সেই মুহূর্তে আমি আস্তে আস্তে মানে আমি ছোটোবেলা থেকে যে কোনো জিনিস আমি শিখেছি তো সেটাকে একদম মানে তার ভেতর ঢুকে গেছি, এরকম একটা ব্যাপার। তো আমার প্রচুর এক্সপিরিয়েন্স হলো বিভিন্ন রকম কাজ, মানে সার্ভ করা থেকে শুরু করে মানে ক্যাটারিংয়ের সমস্ত কাজ। এছাড়াও কখনো ওয়েলকামিং করছি, কখনো হোস্টেসের কাজ করছি, কখনো মানে স্টেজের উপর কোনো কাজ করছি, কখনো মানে ব্যাক স্টেজে কাজ করছি। তো এইভাবে আমার কাজ চলতে থাকে। তো তখনও মানে একদম শূন্য থেকে শুরু করে আর কি আস্তে আস্তে নিজেকে তৈরি করা। তো সেই সময় আমাদের সোশ্যাল মিডিয়াতে মেকআপ আর্টিস্টদের প্রচুর মানে টিউটোরিয়াল দেখতাম। যেহেতু আমি নাচ করতাম তো নাচের সাথে তো একটা মেকআপের যোগ রয়েছে, তার জন্য আমার মেকআপ দেখতে ভীষণ ভালো লাগতো। তো ওই যে দেখতাম, দেখতে ওটাকে আয়ত্ত করলাম যে এটা নিয়ে কিছু করা যেতে পারে। তো একটা প্রথমে ইয়েতে গেলাম, একটা মানে অনেকগুলোই পার্লারে গিয়েছি। তো একটা পার্লারে যখন যাই, উনি আমাকে এক একটা প্রোডাক্ট দেখাচ্ছেন আর বলছেন এটার দাম জানো কত, এটার দাম 1800 টাকা, এটার দাম 2200 টাকা, এটার দাম 5000 টাকা। তার না, আমি শিখতে যাইনি, আমি কাজ তখন অলরেডি আমার মধ্যে রপ্ত হচ্ছে, কিন্তু আমার কাছে প্রোডাক্ট কেনার মতন টাকা নেই। তো তখন উনি আমাকে প্রায় 3 ঘন্টা বসিয়ে রেখে এইসবই করেছেন। তারপর মানে মানে আলটিমেটলি আমাকে অপমান করে বার করে দেওয়া হলো। তো ওখান থেকে চলে আসলাম, যে কারণ সব কিছুই তো টাকা ছাড়া আমাদের দুনিয়ায় কারোরই কোনো মূল্য নেই। এই যে তুমি যতই বলো না শিল্প, কোনো কিছুই মানে তুমি টাকা ছাড়া তুমি পাবে না। তোমাকে একটা শিল্পী যদি তোমাকে হতে হয় তাহলে তোমাকে কি করতে হবে, তোমার ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে, তোমাকে একটা সুন্দর সেট আপ করতে হবে, তোমার মানে তুমি যখন কারোর কাছে প্রেজেন্ট করছো তোমার মধ্যেও কিছু থাকতে হবে, তবেই মানুষ তোমাকে দেখবে। যে তুমি যদি গায়ের রং তোমার কালো হয় তাহলে তোমাকে তাচ্ছিল্য করবে। এই যে ব্যাপার প্রত্যেকটা, আমার যেহেতু মাথায় চুল নেই তো আমাকে মানুষ কেন করবে। সব জায়গায় তো একটা সৌন্দর্যের প্রিয়াসী বলে একটা ব্যাপার রয়েছে। তো যাই হোক, যখন এই ঘটনাটা ঘটে তো বাড়ি চলে আসি। আসার পরে তখন ওই ইভেন্টের কাজ চলছে, আর ইভেন্টে আমার একটা বান্ধবীর সাথে পরিচয় হয়, তার নাম সোমা চ্যাটার্জি। সে আমাকে
কিছুদিন আগে বললো যে শতরূপা তোর নাম্বারটা আমি এক জায়গায় দিয়েছি। আমি বললাম ঠিক আছে, ইভেন্টেরই তো কাজ হবে। তো আমি ভুলেই গিয়েছিলাম, কারণ এরকম তো আমরা প্রত্যেক দিনই কোথাও না কোথাও আমাদের ফটো পাঠাচ্ছি, নাম্বার দিচ্ছি। তো হঠাৎ একদিন কল আসে, হ্যালো শতরূপা সরকার, আপনি প্রফেশনাল বিউটি ইন্ডিয়া 2019-এ সুইস বিউটির হয়ে কলকাতায় চান্স পেয়েছেন। আমার কাছে জাস্ট মানে মনে হচ্ছিল যে কী হয়ে গেল, মানে আমি বুঝতেই পারছি না যে আমাকে মানে আমি চান্স পেয়েছি আবার মেকআপ আর্টিস্ট হিসেবে। আমি তো মেকআপের মানে এখনো পর্যন্ত নিজে কাজ করিনি, নিজেকে সাজিয়েছি। তো যাই হোক, 2 দিন পর সেখানে গেলাম। সেখানে যাওয়ার পরে আমি প্রচণ্ড মানে থতমত খেয়ে গেছি, কারণ ওখানে যে সমস্ত আর্টিস্টরা আছে সব ইন্টারন্যাশনাল। কেউ ইন্টারন্যাশনাল নেল আর্টিস্ট, কেউ হেয়ার আর্টিস্ট, কেউ মেকআপ আর্টিস্ট। তো সেই জায়গায় তো আমি কিছুই পারি না, মানে তারা ইংরেজিতে কথা বলছে আর আমি বাংলায় কথা বলছি। তো ভীষণ ভয়ে ছিলাম। তো আমাকে বললো যে এবার আমার স্টেজ ডেমনস্ট্রেশন আছে। সেখানে তো মানে আমি যখন স্টেজে উঠছি আমার মানে গা হাত পা কাঁপছে। তো অডিয়েন্স থেকে একজন উঠে দাঁড়িয়ে বলল যে ম্যাম প্লিজ আপনি বাংলায় বলবেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো ওটা একটা মনের মধ্যে জোশ পেয়ে গেলাম। তারপর আমি কাজটা শেষ করেছিলাম, 5 মিনিট লেট হয়েছিল। কিন্তু তারপর অডিয়েন্স থেকে যখন আমি নামলাম স্টেজ থেকে, অডিয়েন্স থেকে এসে আমাকে জড়িয়ে ধরছে, ম্যাডাম প্লিজ আপনি ক্লাস শুরু করুন, আমরা ক্লাস করতে চাই। ওখান থেকে আমার মেকআপ আর্টিস্টের জার্নি শুরু। মানে তখন আমার প্রফেশন বলতে ইভেন্ট ম্যানেজমেন্ট আর মেকআপ আর্টিস্ট। তো আমি মেকআপের ক্লাস শুরু করলাম। যখন আমি ক্লাস শুরু করলাম তখন আমার মানে একটি ছেলের সাথে পরিচয় হয়েছিল তার বাড়িতে। তো সেখানে তো তার বাড়িতে ক্লাস যখন শুরু করলাম, সেই ছেলেটি আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। তো তার কিছুদিনের মধ্যেই জানতে পারি তার সাথে বিয়ের কথাবার্তাও আমার চলছে, অথচ ও অন্য কারোর সাথে রিলেশনে আছে। সেই দিনই ওদের বাড়ি ছেড়ে, মানে ওর বাড়িতে যেহেতু আমি ক্লাস শুরু করেছিলাম প্রথম ব্যাচ, তো সেখান থেকে আমি বেরিয়ে চলে আসলাম আমার মায়ের বাড়িতে, মানে মা বাবা যেখানে থাকেন, অর্থাৎ পূর্ব বর্ধমানে ধাত্রী গ্রামে। তো সেখানে আসার পরে আমি একটা ছবি দিলাম সোশ্যাল মিডিয়াতে চুল ছাড়া, আর লিখলাম যে আমার আইব্রো নেই, চুল নেই, আমাকে কি চিনতে আপনাদের এতটাই সমস্যা হয়। তো সেই যে একটা লেখা আমি অনেকটা বড় লিখেছিলাম, সেই লেখাটা মানুষ এত যে পজিটিভভাবে নেবে আমি সত্যি ভাবিনি। ওই একটা পোস্ট আমার জীবনটাকে চেঞ্জ করে দেয়। এর আগে কখনো নিজেকে এইভাবে প্রকাশ করা হয় না না, কোনো দিনও আমি ওইভাবে, মানে যতবার গেছি আমি হয়তো হিজাবের মতন পরে নিয়েছি, মুখটা ঢেকে নিয়েছি, কখনো মানে স্কার্ফটাকে এরমভাবে বেঁধে নিয়েছি, টুপি পরেছি, কিন্তু চুল ছাড়া কখনো আমি বেরোইনি। আমাকে এমনও শুনতে হয়েছে যে এইভাবে তোর ছবি নিয়ে না দেয়ালে পোস্টার করে দেবো, তাহলে মানে আর কোনো দিন আমি বেরোতে পারবো না। মানে সবাই চায় অ্যাকচুয়ালি আমি সুইসাইড করি, মানে যারা আর কি আমার এমন মানুষ আছে যারা একদম চায় না যে আমাকে কিভাবে মানে পা ধরে একদম নিচে নামানো যায়, মানে একদম পিষিয়ে দেওয়া যায়। তো যাই হোক, তো সেদিন আমি ওরকম যখন পোস্ট করার পর মানুষ এত ভালোবাসা দিয়েছিল, ভীষণভাবে মানে জীবনটা বদলে গিয়েছিল। মনে হয়েছিল যে না, এইভাবেও বাঁচা যায়, তাহলে আমি আজ থেকে আমি এইভাবেই থাকবো, আমি চুল পরবো, রাস্তাঘাটে উইগ ছাড়াই বেরোনো হয়। এই যে তুমি আমাকে যেইভাবে দেখছো আমি এইভাবেই কিন্তু যাই। দেখো আজকে কিন্তু আমার কোনো রকম আইব্রো করা নেই, আইব্রো মানে ড্র করা নেই, আমি কিন্তু এইভাবেই, কোনো রকম স্কিন কেয়ার বলো বা কিছু ওরকম নয় যে করতেই হবে, ওরকম নয়, এইভাবেও বাঁচা যায়। যাদের নেই তারা কি করবে? তারা কি মানে যারা আর্টিস্ট নয় তারা কি মানে সবসময় ওই পার্লারে গিয়ে তোমার আইব্রো করে বা ট্যাটু করে তারপরে ঘুরবে? যাদের কাছে সামর্থ্য নেই। তো সেই সমস্ত মানুষগুলোকে আমি বলতে চাই যে আমি যদি পারছি তুমি কেন পারবে না? তোমাকেও পারতে হবে। তো যাই, তুমি যেমন তেমন ভাবেই বাঁচো। হ্যাঁ, আমি যেমন সেরমভাবেই আমি চাই যে আমার মতন যারা আছে তারা এইভাবে বাঁচুক, বাঁচার শক্তিটা পাক। তো ওখানে আমার ওই রিলেশনটা শেষ হয়ে যায়। তার কিছুদিন পরে লকডাউন পড়ে, তারপর একটি ছেলের সাথে, মানে ওই ক্যাটারিংয়ে যখন মানে ক্যাটারিং করতাম সেই সময় একটা ছেলের সাথে আমার পরিচয় হয়, এবং সেই সময় আমার কিন্তু বিয়ের জন্য আমি বিয়ের যে সমস্ত ওয়েবসাইটগুলো, ঠিক আছে, ওই জায়গাতে আমি অনেক অ্যাড দিয়েছিলাম, উইক ছাড়াও দিয়েছি, উইক পরেও দিয়েছি।
কারণ আমি চাই যার সাথেই আমি থাকবো বা যে আমার জীবন সঙ্গী হবে সে পুরোটাই জানুক। আর সমাজ তো বলতে ছাড়ে না। তো তারপর ওটা যখন ওরকম মানে কেটে যায় প্রথম রিলেশনটা, দ্বিতীয় যে আমার লাইফে আসে সে তার সাথে আমার আর কি বিয়ে, মানে বাড়িতে একটা অশান্তি হয়েছিল, তো আমি বাড়ি ছেড়ে চলে যাই সেদিনই মানে ওই লকডাউনের সময় কোয়ারেন্টাইন চলে, তো ওদের বাড়ি থেকে বললো যে বিয়ে করে চলে আসতে। তো মন্দিরে বিয়ে করে মানে ওদের বাড়িতে গেলাম। তার 3 মাসের মধ্যে আমার ডিভোর্স হয়ে যায়। কেন হয় অবশ্যই জানতে ইচ্ছে করছে। ও ছিল মাদকাসক্ত, মানে ড্রাগস নিত। তো মানে এমনভাবে মারতো, এখান থেকে তোমার পুরো এই মাথার এই জায়গাটা পুরো ফুলে যেত, মানে মাটি মানে শানের মধ্যে নিচের মধ্যে ফেলে, মানে মেঝেতে ফেলে মাথার উপরে, মানে এই মাথাটাকে এরকম ধরে ধরে করছে পুরো একদম, মানে মেঝের মধ্যে ঠুকাচ্ছে। তারপর এখান থেকে চুল ছিঁড়ে নিত। তখন মানে আমি লম্বা লম্বা চুল রাখতাম, এখন যেরকম তুমি দেখছো যে মানে একদম মানে সেভ করে নেওয়া, কিন্তু তখন আমি একটু লম্বা লম্বা চুল রাখতাম। হ্যাঁ, তো সেই চুলগুলো ছিঁড়ে নিয়েছিল এরকম করে, মানে অনেক অনেক মারধর করতো। মানে পিঠের মধ্যে যে যখন মানে কিলগুলো মারতো না, ওরকম মনে হয় আমি কোনোদিনও কোথাও মার খাইনি। তো যাই হোক, তো ওখানে ওই রিলেশনটা 3 মাসের মধ্যেই শেষ হয়ে যায়। এই 3 মাসে শেষ হয়ে যাওয়ার মধ্যেই আমাকে ওই যে 1 বছরের যে ফটোটা, ওই যে আগের বছর যে আমি ফটোটা ছেড়েছিলাম, সেই ফটোটা আবার সেকেন্ড টাইম আসে। আর সেটা অন্য একজন পোস্ট করে, আমিও পোস্ট করি, সেও পোস্ট করে আমার লেখাটা। রাতারাতি মানে ওটা ভাইরাল হয়ে যায়। তো সেই সময় বিভিন্ন কি বলবো চ্যানেল থেকে আমার সাথে যোগাযোগ করে, হ্যাঁ সংবাদ মাধ্যম থেকে যোগাযোগ করে, এবং সেখানে আমি পারফর্ম করি। এত দীর্ঘ একটা লড়াই, কঠিন লড়াই, পরিবারকে পাশে পেয়েছেন? ওই যে বলে না, যখন ডিভোর্সই হয়ে যায় না মেয়েরা, তখন আর তার কোথাও মানে সম্মান থাকে না, কোথাও জায়গা থাকে না। তো সেই সময় আমি আমার মানে কিছুদিনের জন্য বাড়িতে এসেছিলাম। বাড়িতে এসে বুঝতে পেরেছিলাম যে একজন ডিভোর্সি মেয়ের, তার যে আর কোনো সম্মান নেই, তাকে নিয়ে যে সবাই বিরক্ত হচ্ছে, সেটা খুব ভালোভাবে টের পেয়েছিলাম। তো আমি একদিন হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে যাই, মানে তখন আর তো ভাড়া থাকছি না, তখন মানে বাড়িতেই থাকছি, কিন্তু বাড়ি থেকে আমি হঠাৎ একদিন বেরিয়ে আসি। তো আমার একটা মাথা গোঁজার ঠাঁই দরকার, আমি এবার আর ভাড়া থাকবো না, কারণ আমি প্রায় 5 বছর থেকেছি। আমাকে একজন মেয়ে ফোন করলেন, করার পরেও সেও মেকআপ আর্টিস্ট, তো বললো যে ওর এরকম বুকিং হয়নি, এইসব কথা বলতে ও বলছে যে এখানে একটা ফ্ল্যাট আছে, ফ্ল্যাটটা যদি বিক্রি হয়ে যেত কত ভালো হতো। বলছি কি ফ্ল্যাট আছে? আমি তো ফ্ল্যাটের জন্যই এদিকে এসেছি। মানে ভগবান চাইলে না সব কিছু হয়, মানে উনি চেয়েছিলেন বলেই হয়তো সেদিন মানে আমি একটা ছোট্ট ঘর কিনতে পেরেছিলাম। কিভাবে বলি, তো আমাকে নিয়ে যাওয়া হলো যেই ফ্ল্যাটটার জন্য। তো সেখানে যাওয়ার পরে দেখলাম যে একটা 1 BHK ফ্ল্যাট, কিন্তু আমি তাদের ভেতরেও ঢুকিনি, ঘরের ভেতরেও ঢুকিনি, মানে তখন লোকজন আছে। তো বাইরেটায় বসলাম, বসে আমি তাকে 10,000 টাকা অ্যাডভান্স করে চলে আসলাম। আর এটাই কন্ট্যাক্ট ছিল যে 6 মাসের মধ্যে আমি তাকে পুরো টাকাটা দেব। তো আমি রীতিমতো 7 দিনের মধ্যে তাকে প্রায় 2.5 লাখ টাকা মতন দিয়েছিলাম। তো ওটা ছিল আমার প্রথম মানে নিজের মাথা গোজার একটা ঠাঁই। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই নিজের একটা মাথা গোজার ঠাঁই দরকার। তবে হ্যাঁ, শুধু মাথা গোজার ঠাঁইটা করলে তো হবে না, তার সাথে সাথে তোমার নিজের পাশাপাশি কাজও করতে হবে। কারণ তুমি ধরো একটা কাজ নিয়ে আছো, আর যদি সেই কাজটা চলে যায় তুমি কি করবে? তোমার তো ব্যাক সাপোর্ট দরকার। আমার তো ব্যাক সাপোর্ট নেই, আমার বাবার কাছ থেকে যে আমি নেবো, আমার মায়ের কাছ থেকে নেবো, না, আমার কিছু নেই। শতরূপা, একটা বিষয় বারবার সমাজের কথা যেহেতু চলে আসছে, 2025-এ এসেও তো এই সমাজ ঠিক করে দিতে চায় একজন নারী কি করবে, নারী কি পড়বে। আপনি তো একটা দীর্ঘ লড়াই লড়েছেন এর বিরুদ্ধে, কি বলবেন সমাজকে? মানুষকে মানুষের মতন দেখা দরকার। সে মানে তার চুল নেই বলে তাকে টেকো, যে বেটে বলে তাকে, মানে তার হাইটটা শর্ট বলে তাকে বেটে, বা তোমার সে খুব সুন্দর দেখতে অথচ কালো, কিন্তু তোমরা তাকে কালো বলছো। এই জিনিসটা মানে এটাই তো বিষয় যে সৌন্দর্যের মাপকাঠি
কে ধার্য করবে যে কেমন দেখতে হলে তাকে সুন্দর বলা যায়? আমার মনে হয় তুমি যদি বলো, তুমি তো বলছিলে না কেশী নারী বেশ, না আমি সেটাকে মানে ভেঙেছি। আমার মনে হয় একটা মানুষের মুখের হাসি, এই হাসিটা থাকলে মানে সব কিছু জয় করা যায়। আমার কাছে মনে হয় না যে চুলটাই আগে, কারণ আমি তোমরা বিভিন্ন আমার ফটোশ্যুট দেখলেও বুঝতে পারবে যে শুধুমাত্র যে কেশের জন্যই তোমার মানে নারী তা কিন্তু নয়। নারী তার কর্ম দিয়ে, তার যোগ্যতা দিয়ে, এটা শুধু নারী বলে নয়, নারী পুরুষ উভয়ই তার যোগ্যতা দিয়ে তাকে বিচার করা উচিত। সে কেমন সেটা মানে দেখার দরকারই নেই। আমি চুল কেন পরি না এবার বলি। আমি তো উইক সেলার, আমার কাছে প্রচুর চুল আছে, কিন্তু যেই মানুষটার কেনার সামর্থ্য নেই সে কি করবে? সে কি করবে? নিশ্চয়ই করবে না। তো তাদের জন্য সেই সমস্ত সেই সমাজকে বার্তা দেওয়ার জন্য যে এইভাবেও বাঁচা যায়। আমার কাছে তো সব কিছুই রয়েছে। আমি একজন উইক সেলার, উইক তো আমি পড়তেই পারি, তাহলে আমি কেন পড়ছি না? আমি চাই উইক না পড়েও এইভাবে বাঁচা যায়। কারণ দেখো, উইক পড়তে 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 তোমার যে ভেতরে যে কষ্টটা হবে, আজকে ধরো আমরা এসির মধ্যে বসে হয়তো কথা বলছি, যার বাড়িতে এসি নেই সে কি করবে? আচ্ছা, সম্প্রতি একটা পেট শপও খুলেছেন আপনি, এই ভাবনাটা কোথা থেকে আসলো? মানে যারা নারী উদ্যোক্তা তাদের জন্য তো একটা অনুপ্রেরণা আপনি, তো তাদের উদ্দেশ্যে তাহলে কি বার্তা দেবেন? অবশ্যই যে মানে আমিও একজন নারী, তো প্রত্যেকটা নারীকেই বলবো যে তোমরা নিজেরা অন্তত বিয়ে করার আগে বা তোমার পড়াশুনো ছাড়ার পর তোমার যে চাকরিই করতে হবে তার কোনো মানে নেই। তুমি কিছু একটা করো, ছোটোখাটো ব্যবসা থেকে শুরু করো। ওটাই যে কখন যে মানে উঁচুতে চলে যাবে তুমি ধারণাও করতে পারছো না। কিন্তু প্রত্যেকটা মানুষকেই বলছি, সে ছেলে হোক বা মেয়ে হোক, হ্যাঁ ছেলেরা তো তারা নিজেদের বাড়িতেই থাকে, তারা মানে বলতে গেলে আমাদের শ্বশুর বাড়ি, তারা তো শ্বশুর বাড়িতে থাকে, কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে তো মেয়েদের মানে শুনতেই হয় এটা তোমার ঘর, এটা তোমার বাড়ি, তোমার বাবা করে দিয়ে গেছে, এইটাই তো শুনতে হয়। সেই সমস্ত প্রত্যেকটা মেয়েকেই বলছি যে তোমরা নিজেদের মাথার ছাদটাকে তো অবশ্যই তোমরা মানে তৈরি করো, নিজে স্বাবলম্বী হও। স্বাবলম্বী হওয়াটা ভীষণ জরুরি। স্বাবলম্বী না হলে তোমাদের জীবনে কিন্তু কষ্ট আছে। আর আমি তো পেটস ভালোবাসি, আমার বাড়িতেও তোমরা দেখতে পাবে প্রচুর বিড়াল রয়েছে, কুকুর আছে। তো আমার মনে হয় মানুষের সাথে সাথে ওদেরকেও একটু ভালোবাসা দরকার। ওরাও তো প্রাণ। তো সকলকেই বলছি, তোমরা ওই রাস্তায় যদি কাউকে মানে কোনো কুকুর বিড়ালকে দেখো, অমনি তাকে লাথি মেরে সরিয়ে দেওয়া, তাকে ঢিল ছোড়া, তার গায়ে অ্যাসিড দিয়ে দেওয়া, তার গায়ে রং দিয়ে দেওয়া, এই সমস্ত জিনিসগুলো করো না। যদি মানুষ হতে পারো তাহলে অবশ্যই তুমি তোমার যোগ্য সম্মান পাবে। আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই মানুষ হওয়ার যোগ্যতাটা রাখা দরকার। অমানুষ হলে পারে তো সে তো বিভিন্ন জায়গাতেই রয়েছে।